নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণ রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। ফের বিতর্কে তন্ময় ভট্টাচার্য, সমাজ মাধ্যমে ভাইরাল সিপিএম নেতার অশালীন ছবি এবং চ্যাটের স্ক্রিনশট। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেপ্তার অধ্যাপক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও। রাশিয়ার শ্রমিক সংকট, অচলাবস্থা কাটাতে এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলারও। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা দুটি ট্রলার এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী 38K। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরের ওপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তার উপর গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তারপর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয় বলেই জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। আপাতত ওই দুটি ট্রলার এবং 34 জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের স্থানীয় প্রশাসন সূত্রের খবর। বাংলাদেশের মৎস্য এবং নৌ পরিবহন দপ্তরের তরফে ওই 34 জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের আটক হওয়ার খবর পেয়েই চিন্তায় তাদের পরিবারের সদস্যরা। আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ এবং নামখানার উপকূলবর্তী এলাকাগুলিতে, কারণ এই এলাকাগুলি থেকে প্রায় প্রতিদিনই বহু মৎস্যজীবী মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান। প্রশাসনিক সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তবে বারবার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন প্রশাসনিক কর্তারাও। হাই নিউজ নেটওয়ার্ক। ছাত্রীকে যৌন হেনস্থা, বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন লাগিয়ে মৃত ছাত্রী। গোটা ঘটনায় তৎপর ওড়িশা সরকার, গ্রেফতার অধ্যাপক। ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্থার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হল তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এদিকে গোটা ঘটনায় নড়েচড়ে বসেছে ওড়িশা সরকার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। দিন কয়েক আগেই কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। তবে সেই অভিযোগের ভিত্তিতে অন্তর্বর্তী তদন্তের কথা বলা হলেও কোনো রকম তৎপরতা দেখায়নি কলেজ কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে নির্যাতিতা কলেজের অপর এক অধ্যাপকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে যান। দ্রুত বিচারের দাবিও জানান তিনি। অভিযোগ, তারপরেই তিনি কলেজ ক্যাম্পাসের ভিতরে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। এমনকি তাকে বাঁচাতে ছুটে আসেন তার এক সহপাঠীও, কিন্তু ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। গোটা ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস চত্বরে। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, দেহের 95% পুড়ে যাওয়ায় তরুণীর অবস্থা সংকটজনক। এদিকে গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রবিবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানায় তৃণমূল। তৃণমূলের তরফে এও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে একটা শব্দ খরচ করেনি। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রহসন ছাড়া কিছুই নয়। বিতর্ক শুরু হতেই মুখ খোলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ছাত্রের উন্নত চিকিৎসায় যাতে কোনো রকম খামতি না হয় তার আশ্বাস এবং অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন।
সেই মতো গ্রেফতার করা হয় অভিযুক্ত অধ্যাপককে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওড়িশা সফরে এসে ওই ছাত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভুবনেশ্বর এইমসের বার্ন ইউনিটে গিয়ে 20 বছর বয়সী ওই ছাত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। যদিও সমস্ত চেষ্টা সত্ত্বেও হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে সোমবার রাতেই মৃত্যু হয়েছে নির্যাতিতার। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার বিদেশমন্ত্রী জয়শঙ্কর শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীন প্রভাবিত রাষ্ট্রজোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন বিদেশমন্ত্রী। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চীন প্রভাবিত রাষ্ট্র জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন। এসসিও গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে জয়শঙ্কর জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর জানিয়েছেন, জিনপিংকে তিনি ভারত চীন দ্বিপাক্ষিক বোঝাপড়া অগ্রগতির বিষয় জানিয়েছেন। চীনের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জয়শঙ্কর লেখেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে প্রেসিডেন্ট শিকে অবহিত করেছি। সোমবারে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। সেই বৈঠকে পারস্পরিক আলোচনা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলে দুপক্ষই। 2024 অক্টোবর মাসে কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং জিনপিং এর মধ্যে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে যে আলোচনা হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন জয়শঙ্কর এবং হ্যান ঝেং। এই সফরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের। সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে ভারত এবং চীনের সেনা অনেকটা সরে এলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ পুরোপুরি কাটেনি বলেই মনে করছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অপারেশন সিন্দুরের সময় সরাসরি পাকিস্তানকে সাহায্য করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। তাছাড়া তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীন যেভাবে প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছে, তাতে নয়াদিল্লি বেজিং সম্পর্কের ফের অবনতি হতে পারে বলেই আশঙ্কা অনেকের। জয়শঙ্করের চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট। সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। আর এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া। সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংগঠন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। এই প্রসঙ্গে রাশিয়ার এক সংস্থা উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন বলেন, আমি যতদূর জানি এই বছরের মধ্যেই ভারত থেকে মোট 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কারণ দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠন দেখা যাচ্ছে। দক্ষ কর্মীর অভাবে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে কলকারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা এবং উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। যদিও রাশিয়ার শ্রম মন্ত্রক এই দাবি খারিজ করেছে। তারা জানিয়েছে, এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশের যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনাবাহিনীতে। এর ফলে রাশিয়ার শিল্প এবং উৎপাদন ক্ষেত্রে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। একদিকে চলছে যুদ্ধ, তার উপর এই কর্মী সংকট যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে সে দেশের অর্থনীতি। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগে ভাগেই ব্যবস্থা নিতে শুরু করেছে মস্কো। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন,
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে রাশিয়াকে অনেক দিন ধরেই বলা হচ্ছে। আগামী 50 দিনের মধ্যে পুতিন যদি সংঘর্ষ বিরতিতে রাজি না হয় তাহলে রাশিয়ার ওপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে ইতিমধ্যেই অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে টালবাহানায় পুতিনকে তোপ দেগে তার বার্তা। রুশ প্রেসিডেন্ট পুতিন দিনের বেলায় ভালো ভালো কথা বলেন আর রাত নামলেই বোমাবাজি শুরু হয়ে যায়। প্রসঙ্গত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি, বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাটা এখন রাশিয়া। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই ইস্যুতেই সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, তবে পুতিনের মানসিকতা তাকে হতাশ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়াকে আবার শুল্কবানের হুমকি দিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। মাস তিনেকের বিরতির পর আবারও সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়ার বাহিনীর সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছেন। মাস তিনেকের বিরতির পর আবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের আবহে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালায়। প্রত্যাঘাত করেন দ্রুজ যোদ্ধারাও। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছে। এই আবহে সোমবার সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে মে মাসের গোড়ায় সুন্নি দ্রুজ সংঘর্ষের সময় সিরিয়ায় হানা দিয়েছিল ইসরায়েলি সেনা। সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছিল সংখ্যালঘু দ্রুজদের রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ। সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুজ। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করেন, কিন্তু অতীতে আল কায়দা, আইএস সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস। তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেওয়া হলেও সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালা বদলের জেরে অনিশ্চয়তায় সুযোগের সদ্ব্যবহার করতে সক্রিয় হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। গত ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরায়েল। গোলান মালভূমির সিরিয়ার দিকে থাকা বাফার জোনের দখল নিয়ে ইসরায়েলি সেনা পৌঁছে গিয়েছিল মাউন্ট হেরমনের কাছে। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনীর রাজধানী দামাস্কাস দখলের পরে শিয়া শাসক আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার জামানায় শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। সম্প্রতি সমাজ মাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কানাডার অন্যতম বড় শহর টরেন্টোর রাস্তায় রথযাত্রা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছে। আনন্দে মেতেছেন ভক্তরা। জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে জয়ধ্বনি, বাজছে গানও। সেই সময়ে আচমকাই তাদের দিকে উড়ে আসে একের পর এক কাঁচা ডিম। তারপরই সেখানে উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, নিকটবর্তী একটি বাড়ির ছাদ থেকে ডিমগুলি ছোড়া হয়, কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনো জানা যায়নি। সে দেশে পুলিশের তরফে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও খবর। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, উৎসব চলাকালীন হামলা চালানো হয়েছে। এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত।
আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আশা করি কানাডা সরকার সে দেশের মানুষের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঘটনার নিন্দা করেছেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, কানাডায় রথযাত্রায় ভক্তদের ওপর এই হামলার ঘটনায় আমি মর্মাহত। প্রভু জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে। এটি ওড়িশার মানুষজনের কাছে বেদনার কারণ। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতেও। মঙ্গলবার রাজ্যের 11 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। মঙ্গলবার রাজ্যের 11 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। বর্তমানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে। কলকাতা থেকে 90 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে এটি অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে। ফলে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মঙ্গলবার মোটের ওপর মেঘলাই থাকবে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকা এবং দিনভর বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি রয়েছে। ফলে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়। উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য শস্যের ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। জল জমতে পারে নিচু এলাকাগুলিতে। বৃষ্টির সময় দৃশ্যমানতাও কমে আসতে পারে। ফলে শহুরে এলাকায় যানজট তৈরি হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।